মহানগর থেকে রাজ্যের অন্য কোনো জেলার শহরে সড়ক পথে যাওয়ার সময় অনেক ছোট ছোট গ্রাম দেখা যায়। বিস্তীর্ণ ফাঁকা ফাঁকা মাঠের মাঝে মাঝে এই গ্রামগুলোকে দেখতে খুব সুন্দর লাগে। এইরকমই একটি সুন্দর গ্রাম হলো নারায়ণপুর। এই গ্রামের বেশিরভাগ লোকই কৃষিজীবী। ধান, আলু, পাট, সরিষা ইত্যাদি চাষ করে জীবিকা নির্বাহ করে। গ্রামে ঢোকার মুখেই ভানুদের বাড়ি। গ্রামের সবাই ভানুর বাড়ি বললেও আসলে ভানু আর বেঁচে নেই। মাঠে চাষ করার সময় বজ্রাঘাতে মারা গেছে। বাড়িতে ভানুর স্ত্রী দীপিকা আর তার একমাত্র সন্তান দীপক থাকে। স্বামী মারা গেলেও দীপিকা চাষবাস দেখাশোনা করে দীপককে খুব যত্ন করেই মানুষ করছে। বাবার অভাব দীপককে বুঝতেই দেয়নি। দীপক ছোট হলেও মায়ের এই পরিশ্রমটা অনুভব করে, তাই মন দিয়ে পড়াশুনো করে। এখন থেকেই স্বপ্ন দেখে বড় হয়ে একটা বড় চাকরি করবে, মাকে অনেক ভালো রাখবে। দীপকের শিক্ষকরা, দীপিকা এবং প্রতিবেশীরাও মনে করে যে দীপক একদিন প্রতিষ্ঠিত হবে, কারণ তার প্রতিভা আর অধ্যবসায়। গ্রামের মধ্যে সব থেকে প্রতিভাবান ছেলেও। প্রতিদিন নিয়ম করে স্কুলে যায়। সাইকেল কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই যেতে হয়। বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে রেজিনগরে এমবিএসই স্কুল। দীপক ক্লাস 6-এ পড়ে। ক্লাসে প্রতি বছর প্রথম হয়। দেখতে দেখতে 15টা বছর কেটে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে কত স্বপ্ন সফল হয় আর কত স্বপ্ন ভেঙে যায়, কিন্তু প্রতিভা আর অধ্যবসায় এই দুইয়ের ওপরে ভিত্তি করে যে স্বপ্ন তৈরি হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়। দীপকেরও অন্যথা হয়নি। পড়াশোনা শেষ করেই কেন্দ্রীয় সরকারের একটা ভালো চাকরি পেয়ে গেছে। অফিস যেতে সুবিধা হবে বলে একটা বাইক কিনেছে। তাতে চেপেই দীপক প্রতিদিন অফিস যাতায়াত করে। এমন অবস্থায় বেশিরভাগ মায়েরা যা আবদার করে থাকে দীপিকাও তাই করলো। একদিন রাত্রিবেলা দীপককে বলল, এবার তুই একটা বিয়ে কর। একা একা আর কতদিন কাটাবো বলতো? সারাদিন তুই বাড়িতে থাকিস না। বিয়ে তো করাই যায়, কিন্তু সমস্যাও আছে। তুমি আমার কেরিয়ার গড়ার জন্য যা করেছো তা আমিই জানি। সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছি। তিনি না থাকার জন্য তোমাকে অনেক বেশি দায়িত্ব নিতে হয়েছে। এখন আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাই, কিন্তু নতুন একজন সংসারে এসে এইসব অনুভব করতে পারবে তো? এটাই আমার ভয় লাগে গো। তোকে ওইসব নিয়ে ভাবতে হবে না। আমার সন্ধানে একটা ভালো মেয়ে আছে। খুব গরিব, কিছু দিতে থুতে পারবে না, কিন্তু খুব সুন্দর দেখতে আর ঘরণী। তোর সঙ্গে খুব ভালো মানাবে। আমি বলছি শোন, ওই মেয়েটি আমাদের বাড়িতে বউ হয়ে এলে সংসারটাকে আলো করে রেখে দেবে। বাস্তবে কি সত্যিই আলো জ্বলে? অভিজ্ঞতা বলে বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম প্রথম একটু বেশিই জ্বলে, আর কিছুদিনের মধ্যেই তা নিভে যায়। সংসারে অন্ধকার নেমে আসে। কিছুদিনের মধ্যেই দীপিকার উদ্যোগে দূর সম্পর্কের এক পিসিমার গরিব নাতনি মোহিনীকে বাড়িতে বউ করে আনা হলো। মেয়েটি সলজ্জ আর সদাহাস্য, সব সময় মুখে হাসি লেগেই রয়েছে, আর লজ্জায় তো ঘরের বাইরেই বেরোতে চায় না। আর গৃহকর্মে ছিল নিপুণা। সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে রান্না চাপিয়ে দিত দীপক খেয়ে অফিসে বেরোবে বলে। দীপিকাকে কোনো কাজই করতে দিত না। দীপক আর দীপিকাকে একদম সময় করে খেতে দিত। এইভাবে বসে বসে খেতে আমার লজ্জা করছে। তুমি তো আমাকে কোনো কাজ করতে দিচ্ছ না বৌমা। মোহিনী শাশুড়ি মায়ের কথার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে চলে যেত, যেন এটা কোনো ব্যাপারই নয়। বিশেষ করে গ্রামে গঞ্জে কারোর বাড়িতে নতুন বউ এলে তাদের বাড়ি পাড়ার লোকজনদের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে বয়স্কা মহিলারা, যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাদের খুব কৌতূহল। এনারা মিষ্টি মিষ্টি কথার ফাঁকে ফাঁকে নতুন বউয়ের কে কে আছে, ক ভাই বোন, বাবার বাড়ি কোথায়, পড়াশোনা কত দূর, পারলে বাপের বাড়ির হাঁড়ির খবর পর্যন্ত বের করে নেওয়ার চেষ্টা করে। আর দীপিকা তো বৌমার প্রশংসায় ভরিয়ে দিত, যেন এমন ভালো বৌমা আর হয় না। ভালোটা ভালোভাবে চলতে থাকলে তো ভালোই, কিন্তু বেশিরভাগ অভিজ্ঞতায় ভালো হয় না। সময়ের সাথে সাথে ভালোগুলো কেমন খারাপ হতে আরম্ভ করে। কয়েকটা মাস যেতে না যেতেই দীপিকাও সেই ঘটনার সাক্ষী হতে আরম্ভ করলো।
সেই যে জ্বর সর্দি বলে বৌমাটি কদিন সকালে আর উঠল না, সেটাই এখন নিয়ম হয়ে গেল। দীপিকায় প্রতিদিন সকাল সকাল উঠে রান্না চাপায়। দীপকের সঙ্গে দরকারি কথা থাকে, তাই মোহিনীর এখন চা জলখাবার বানানোর সময় হয় না। রোজ রোজ এই রুটি তরকারি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, আর জলখাবারে গরম গরম ফোলা ফোলা লুচি আর ছোলার ডাল বানাবেন। এটা বৌমার আবদার নাকি হুকুম? দীপিকাকে আজ জলখাবারের লুচি আর ছোলার ডাল বানাতে হবে। আরো কয়েক মাস পর আরো পরিবর্তন। সলজ্জ স্বল্পভাষী বৌমা মোহিনী এখন এই বাড়ির সর্বময় কর্ত্রী, তাই লজ্জা টজ্জা পেলে হবে না, কথা বলতে হবে অনেক। দরকার পড়লে শাশুড়িকে চড়া চড়া কথাও শুনিয়ে দিতে হবে। এই অবস্থায় বেশিরভাগ ছেলেদের যা অবস্থা হয়, দীপকেরও তাই। অসহায়, তাই বুঝেও না বোঝার ভান করে, আর যার দাপট বেশি তার পক্ষ নেয়। স্বামীর কাছে দাবি দিন দিন বাড়তে লাগলো। এটা সেটা জিনিস এলো দাবি মোবাইল ফোন। কাজ তো কিছুই নেই, সারাদিন মোবাইল ঘাটো। আর বেচারা শাশুড়ি দীপিকা কি ভেবেছিল আর কি হলো, ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে। বছর খানেকের মধ্যেই দীপকের প্রমোশন হয়েছে, মাইনেটাও অনেক বেড়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে মোহিনীর চাহিদাও। সে আর পুরনো বাড়িতে থাকতে চায় না, তাই তার আবদারে দীপক দরজার সামনেই উঠোনের উপরে একটা বাড়ি বানিয়েছে। সেটা আজই গৃহপ্রবেশ হয়েছে। দীপিকা কিন্তু আগের বাড়ি ছাড়তে চায়নি, ও সেখানেই থাকবে। দিনের শেষে একজন দরজার সামনে এসে উকি ঝুঁকি মারতে লাগলো। এই যে, ভেতরে কেউ আছেন নাকি? মোহিনী বাইরে বেরিয়ে এসে লোকটাকে দেখেই খুব বিরক্ত হলো। আমি অনেক দূর থেকে আসছি, কিন্তু এখানে তো বাড়িটা ছিল না। দীপিকা মা, তার ছেলে, তারা কোথায় গেল? কোথা থেকে যে সব আসে কে জানে। আরে না না, এই নামে এখানে কেউ থাকে না, আমি ওদের কাউকে চিনি না, আপনি এখন আসতে পারেন। মায়ের ঘরে এসে দীপক বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর স্ত্রী মোহিনী ঘরে এলো এবং বলল, কিছুক্ষণ আগে একটা অচেনা লোক এসেছিল, তার আবার একটা চোখ কানা, গোবদারিতে ভর্তি মুখ, তোমাদের দুজনকে খোঁজ করছিল। আমি বলে দিয়েছি এই নামে এখানে কেউ থাকে না, তারপরে লোকটা চলে গেছে। এটা কি করলে তুমি? তাকে চেনো না, অথচ আমাদেরও একবার ডাকলে না। তোমার ঔদ্ধত্য ক্রমশ বেড়ে যাচ্ছে দেখছি। আজ গৃহপ্রবেশ হয়েছে, শুভ দিন। আজকের দিনে কোথাকার একটা কানা অশুভ লোককে আমার পছন্দ নয়, তাই এড়িয়ে গেছি। লোকটাকে চলে যেতে বলেছি। চুপ করো, আর একটা কথাও নয়। এ কি মা, কাঁদছো কেন? কে এসেছিলেন সেটা কি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমাদের সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি, ওনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। উনি একজন সমাজসেবী, পরোপকারী, নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে চলেছেন। দেশের বিভিন্ন জায়গায় ওনার অনাথ আশ্রম রয়েছে। ওনার পূর্বপুরুষ জমিদার ছিলেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি উনি মানুষের সেবায় খরচ করে চলেছেন। যে কারণে বৌমা ওনাকে অশুভ ব্যক্তি বলেছে, সেই একটা চোখ নষ্ট হওয়ার কারণটা আজ তোমাদের জানা দরকার। তুমি খুব ছোটবেলায় খুবই দুরন্ত ছিলে। একদিন তোমার বাবা আর আমি কেউই খেয়াল করিনি যে বাড়ির দরজাটা খোলা ছিল। তুমি হামাগুড়ি দিয়ে বড় রাস্তায় চলে গিয়েছিলে। তুমি এতই ছোট ছিলে যে একটা গাড়ির ড্রাইভার খেয়ালই করেনি। গাড়িটা তোমাকে চাপা দেওয়ার ঠিক আগের মুহূর্তে ওই ভদ্রলোক ঝাঁপিয়ে পড়ে তোমাকে বাঁচিয়েছিলেন, কিন্তু নিজের খুব আঘাত লেগেছিল। একটা চোখ তখনই নষ্ট হয়ে গেল। ঈশ্বরের কি করুণা! ওই সময়েই ওই ভদ্রলোকটি কিভাবে তোমাকে খেয়াল করেছিলেন তা জানি না। তারপর কয়েকদিনের মধ্যে একটু সুস্থ হতেই উনি চলে গেলেন। কোথায় যেন, আমরা আটকাতে পারিনি। উনি বললেন, সারা দেশে আমার কত সন্তান আছে, এখানে থাকলে হবে না। যাওয়ার সময় উনি বলে গিয়েছিলেন, আবারও যদি কোনোদিন এদিকে আসার সুযোগ পাই তাহলে তোমাদের বাড়ি ঘুরে যাব।
আর বলেছিলেন তোমাদের ছেলেকে কিন্তু এই ঘটনার কথা কোনো দিনও বলো না, তাহলে ও কষ্ট পাবে। আমি আজ তোমাদের এ কথা না বলে পারলাম না। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো। সমস্ত ঘটনা শুনে দীপক বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে ভেবেই পাচ্ছিল না। কষ্ট তো আরো বেশি হচ্ছে। আসলে অশান্তির ভয়ে চুপ করে থাকতে থাকতে দেখতে হয় এর জন্য আরো কেউ কষ্ট পাচ্ছে কিনা, তাহলে নিজেকে যে আরো অনেক বেশি কষ্ট পেতে হয়। আর প্রতিবন্ধী মানেই অশুভ হয় না, তখনই কেউ প্রতিবন্ধী ভাবে যখন তার মানসিক বিকৃতি ঘটে। এটা হয় কেউ যখন কুসংস্কারী, ছোট মনের, অহংকারী ইত্যাদি হয়ে পড়ে, যেমন মোহিনী হয়েছিল। ভগবান তুল্য মানুষটিকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর এরকমই আরো সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।